এই যে রাইটার হিসাবে বা স্পেশালি সমালোচক হিসাবে মেয়েদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, এবং নারী হিসাবে অবশ্যই অনেকগুলো এক্সট্রা বাধা ছিল যেটা হয়তো বা একটা ছেলে হয়তো ফেস করতে হতো না। একটা জিনিস হয় কি যে আমাদের বাংলাদেশ হিসাবে ইউরোপিয়ানরা অনেক সময় আমাদেরকে ওই কালচারালি যে আমরা অ্যাট পার ওটা ওরা সবসময় কিন্তু মানতে চায় না। ওদেরকে রিকোয়েস্ট করলেও ওরা আসলে বুঝে না যে আমাদের কষ্টটা কোথায়। সো এভরি সিঙ্গল টাইম আমাদের রিকোয়েস্ট করতে হয় এমবাসিকে একটা ভিসার জন্য। জীবনে চলার পথে যতবার আপনি আয়নার সামনে দাঁড়ান ততবারই কিন্তু নিজের সৌন্দর্যে হয় বিমুগ্ধ হন কিংবা খুঁটিনাটি যত খুঁত আছে সেগুলো বের করার চেষ্টা করেন। এছাড়াও আয়নায় দাঁড়িয়ে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বলার আছে নিজেকে। একবার ভাবুন তো, যদি জিজ্ঞেস করেন গতকাল যা যা করেছেন সব ঠিক করেছেন কিনা, সেটার উত্তর আদৌ আপনি পাবেন কিনা, কিংবা আগামীকাল কি করা যায়, নিজেকে শুধরানো যায় কিভাবে। এই সমস্ত কিছু আয়নায় দাঁড়িয়ে যদি নিজের সাথে কথা বলা যায়, তাহলে আমরা সবসময় যেটা বলি, নিজের প্রকৃত বন্ধু আমরা নিজেই, তাহলে কিন্তু সেই বন্ধুকে খুঁজে পাওয়া সম্ভব। আমন্ত্রণ জানাচ্ছি আয়না সিজন 2-তে। সবসময় মতো সাথে আছি ফারজানা বিথি, এবং আমরা কিন্তু আমাদের আয়না সিজন 2 এই পডকাস্টে তেমন অতিথিদের আমন্ত্রণ জানাই যারা আসলে নিজের সাথে কথা বলে সাধারণ থেকে অসাধারণ হয়েছে নিজের গুণে, নিজের জায়গায়। আজকে আমার সেটে যে মানুষটা আছেন আয়নার অতিথি হয়ে, তিনি আয়নায় দাঁড়িয়ে কি বলেন সেগুলো তো জিজ্ঞেস করবই, তবে তার যে বিশেষণগুলো সেগুলো আগে মুক্ত করবার চেষ্টা করি, তটস্থ করবার চেষ্টা করি। কারণ একজন মানুষ একাধারে এত কিছু কি করে হয়, সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। আমাদের সাথে আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস হিউম্যান বিং, যাকে নিয়ে হয়তো বা খুব আলোচনা সমালোচনা হয় না, কিন্তু তার আলোচনা সমালোচনায় আসলে সব কিছু টিকে থাকে। আছেন সাদিয়া খালিদ রীতি। তিনি একজন সাংবাদিক, একজন লেকচারার, একজন ফিল্ম ক্রিটিক এবং আরও অনেক কিছু আপনার নামের পাশে। ওয়েলকাম টু আয়না সিজন 2, রীতি আপু, and thank you so much for being my guest. We are really honored to have you with us. থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। ওকে, আপনি কেমন আছেন? বেশ ভালোই আছি। আচ্ছা, দেখতে খুব সুন্দর লাগছে আপনাকে। এবং আমি মানে যতটুকু পড়ছিলাম আপনার অনেকগুলো ইন্টারভিউ এবং অনেক ইনফরমেশন আসলে পড়ছিলাম। আমি ওই জায়গা থেকেই শুরু করতে চাই যে একজন নারী, এবং আমরা বলি না দশভুজা, 10টা হাত, 10 রকমের মাল্টি ফাংশন একটা মানুষ করতে পারে, দ্যাট ইজ নারী, উইমেন। সো একজন নারী হয়ে এত কিছু সামলাচ্ছেন কি করে, এবং প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াস, there is no fun in it. How are you doing it? আচ্ছা, না there is no fun in it না আসলে, বিকজ এই কাজটাই অনেক ফানের। এবং সেভাবে করে আসলে ক্যারিয়ারটা চুজ করা, যেটা আসলে আমি পছন্দ করি সেই লাইনটাতেই যাওয়া। এবং নারী হিসেবে অবশ্যই অনেকগুলো এক্সট্রা বাধা ছিল যেটা হয়তো বা একটা ছেলের হয়তো ফেস করতে হতো না। স্পেশালি ধরেন একটা রাইটার হিসেবে আপনি দেখবেন যে আমাদের বিখ্যাত রাইটারদের মধ্যে কয়টা আছে মেয়ে, বা সমালোচকদের মধ্যে একজনও নাই। Yeah, you are the only critic in our country or from our country in internationally যদি আমরা দেখি, গ্লোবালি যদি দেখি, হ্যাঁ, you are the only one. So হ্যাঁ, উঠে আসছে। আমার আগে ছিলেন যারা, তখন হয়তো বা ইন্টারন্যাশনাল জায়গাগুলো এতটা ওপেন ছিল না। আমাদের আগে জেনারেশনে যারা ছিলেন, শামীম আক্তারের কথা বলতে পারি, উনি একাধারে আপনার ধরেন জার্নালিস্টও ছিলেন, আবার ফিল্ম মেকারও ছিলেন, এখনো কাজ করছেন। সো এরকম আছে, মানে আমাদের আগে ছিল হাতে গোনা। আমরা অনেক চেষ্টা করে হয়তো বা একটা পথ বানানোর চেষ্টা করেছি, যেটা এর পরের প্রজন্মরা আরো একটু অনেকখানি ইজিলি ফলো করতে পারবে। বাট আপনার কোয়েশ্চেনটাতে ফিরে যায় যে নারী হিসাবে এতগুলা কাজ করা কতটা কষ্টের ছিল। এই যে রাইটার হিসাবে বা স্পেশালি সমালোচক হিসাবে মেয়েদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, বিকজ মেয়েদের ওপিনিয়নটাকে যে দাম দেওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে ছেলেদের জন্য অনেক ক্ষেত্রে যারা একটু বেশি পুরুষতান্ত্রিক মেন্টালিটির, বেশিরভাগই সেটা হয়তো বা তাদের জন্য জিনিসটাকে বলবো যে ইম্যাসকুলেটিং। তাদের মনে হয় যে তাদের কি বলবো, তাদের জন্য জিনিসটা তাদের ইগোতে লাগে ফর সাম রিজন। সো এই জন্য আমার পথটা একটু কষ্টের ছিল আসলে মানুষের কাছে সেই অ্যাকসেপ্টেন্সটা পাওয়ার। কিন্তু যেহেতু আমার মানে পড়াশোনা ফিল্ম নিয়ে ছিল, এবং তারপরে একটা লম্বা জার্নি করেছি, এই লম্বা জার্নির পরে যখন আস্তে আস্তে একটু সিনিয়র হওয়া শুরু করেছি, তখন এখন আসলে পথটা একটুখানি ইজিয়ার হয়েছে। এবং আমার মনে হয় রীতি আপু, আপনার মাধ্যমে অনেকের জন্য ইজি হয়েছে পথটা, যখন সামওয়ান হ্যাজ টু স্টার্ট, ঠিক না? ওই জায়গা থেকে ইউ আর দ্য পায়োনিয়ার। আমি
শুধুমাত্র ক্রিটিক নিয়েই বলবো, কারণ আমাদের দেশে আসলে নারী সাংবাদিক অনেক আছেন, নারী রাইটারও অনেক আছেন, কিন্তু একটা ফিল্ম নিয়ে ক্রিটিক করছেন এবং সেটা গ্লোবালি আপনি জুরি বোর্ডে চলে যাচ্ছেন, বাংলাদেশের নাম আপনার পাশে যাচ্ছে। হ্যাঁ। সো দ্যাটস আ বিগ থিং ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড টু বি প্রাউড অফ ইউ। বাট আপনাকে দেখে দেখে কিন্তু এখন অনেকেই এই জিনিসটা নিজের মধ্যে উপলব্ধি করছে যে ওয়াই নট মি, ইফ রীতি আপু ক্যান ডু ইট, লেটস গিভ ইট আ ট্রাই। সো এটার জন্য অফকোর্স আপনাকে অনেক অনেক সাধুবাদ। এবার একটু জানতে চাই, সাদিয়া খালিদ রীতি আর একজন সাধারণ সিনেমা প্রেমীর মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, না, অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই সিনেমা প্রেমী, এবং সাধারণ অসাধারণ এটা কোনো না, কোনো আলাদা করব না। আর স্পেশালি আপনার একটা ক্রিটিকের একটা ফিল্ম নিয়ে কথাটা কতটা ভ্যালিড, আর একটা যে ক্রিটিক করছে না তার কথাটা কতটা ভ্যালিড, আমি দুইজনকেই ভ্যালিডিটি দিতে চাই। বিকজ হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা সবাই দর্শক, আমরাও দর্শক, আর যারা ক্রিটিক করছে না তারাও দর্শক। আমার সিনেমা দেখার লেন্সটা একটু ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে আমার জার্নিটা একটু গ্লোবাল। সো আমার অনেকগুলো পার্সপেক্টিভ আমি পেয়েছি। যখন ধরেন আমি লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করতাম এবং কাজ করতাম, তখন ওই হলিউডের পার্সপেক্টিভটা পেয়েছি। আমি যখন ইউরোপে ট্রেনিং করছি, ফেস্টিভ্যালে যাচ্ছি, সেটা আমি ওই পার্সপেক্টিভটা পেয়েছি। আর এশিয়ার ভিতরে তো আছেই। সো একটা মাল্টিডিমেনশনাল একটা পার্সপেক্টিভ যখন চলে আসে, তখন আলটিমেটলি আপনার আসলে সিনেমা দেখার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে যায়। সো আমি বলবো যে যারা গ্লোবাল পয়েন্ট অফ ভিউটা আসলে জানতে চান, তাদের আরো কিছু যদি ওয়ার্ল্ড সিনেমা দেখেন, এটা কোনো ব্যাপার না, আপনার যে সব ফেস্টিভ্যালে যেতেই হবে সেরকম না, কিন্তু গ্লোবাল সিনেমা দেখার অভ্যাসটা থাকলে আসলে এই পয়েন্ট অফ ভিউটা গ্রো করে। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে যারা আছেন কিংবা কাছের যারা বন্ধুরা আছেন, থাকে না যে আপনার সাথে হয়তো বা বসে সিনেমা দেখছেন, তারা দেখছেন দর্শক হয়ে, আপনি দেখছেন ক্রিটিক হয়ে, বা আপনি হয়তো বা আননোয়িংলি দর্শক হিসেবেই বসেছেন, বাট ইউর ক্রিটিসিজম ইজ অন দ্যাট টাইম। তো তারা কি কখনো আপনাকে এটা বলে যে সিনেমা নিয়ে এত সিরিয়াস কেন তুমি, এত কি এটার মধ্যে? হ্যাঁ, এটা একটা বড় একটা দ্বন্দ্ব আসলে হয়ে গিয়েছে রিসেন্ট টাইমসে। আপনার যেটা হচ্ছে যে ধরেন একসাথে 10-12টা ফিল্ম যখন বের হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল সিজনে, তখন দেখা যায় যে আমি যদি একটা মুভি রেকমেন্ড করি, যারা আমার কাছে, যারা হচ্ছে শুধুমাত্র মাসালা ফিল্ম ছাড়া দেখবেই না, তাহলে ও আচ্ছা তোমার পছন্দ হয়েছে, তাহলে তাহলে দেখা যায় তাহলে এটা না, তাহলে এটা আর্ট ফিল্ম, তাহলে তো আমরা ঘুমায় যেতে পারি। হ্যাঁ, তো এই একটা মুশকিল আছে আমাদের আসলে মাসালা ফিল্ম আর আর্ট ফিল্মের মাঝখান পর্যন্ত আমরা আসতে পারি না। দুটো খুব বেশি, হ্যাঁ, বেশি ডাইভার্স আসলে এখানে। সো হ্যাঁ, সো যারা আমার ফ্রেন্ডরা যারা মুভি দেখে রেগুলার, তারা দেখা যায় যে ওইটা নিয়ে একটু 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 কনসার্ন থাকে যে একটা ক্রিটিক যদি একটা জিনিস ভালো বলে তাহলে ওটা হয়তো বোরিং। এই আইডিয়াটা মানুষের ভিতরে আসলে ঢুকে গিয়েছে। এটা কি আসলে মানে থাকে না, আমরা বলি যে এটা আসলে সত্য না, সেটা আসলে বলতে পারছি না। নিজের প্রতি কনফিডেন্স না, নিজের প্রতি আছে, আমি তাকে এক্সপ্লেইন করে বলতে পারবো যে না তুমি এটাতে বোর্ড হবে আর এটাতে হবে না, এটা আমি বলতে পারবো। কিন্তু এই অনেস্টিটা কিন্তু সবাই করবে না। অনেকে হচ্ছে যে অনেকে বলবে যে না এটা দেখতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম। হ্যাঁ, ইম্পর্টেন্ট ফিল্ম বলে আমার পয়সা খরচ করে আমার সময় নষ্ট করে এটা দেখতে হবে। ইম্পর্টেন্ট ফিল্ম তো পৃথিবীতে অনেক আছে। আপনি চিন্তা করে দেখেন যে প্রতি বছরে যেই কয়টা ফিল্ম বের হয় ভালো ডিরেক্টরদের দ্বারা, হ্যাঁ, সেটা হিসাব করলে আপনার কিন্তু বছরে 500টার মতো ফিল্ম কিন্তু ইম্পর্টেন্ট। মধ্যে কিন্তু রীতি আপু মানে থাকে না যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, ওইটাও একটা ব্যাপার যে আপনার কাছে মানি ইম্পর্টেন্ট হতে পারে, আপনার কাছে হয়তো বা লাভ ইম্পর্টেন্ট হতে পারে, আপনার কাছে রোম্যান্স ইম্পর্টেন্ট, ফাইট ইম্পর্টেন্ট, মানে আপনার কাছে যে কি ইম্পর্টেন্ট সেটাও আসলে খুঁজে দেখা মুশকিল। আপু, সিনেমা দেখা আর সিনেমা বিশ্লেষণ এই জিনিসটার মধ্যে কিন্তু মানে আকাশ পাতাল তফাৎ, এবং ইউ আর আ ক্রিটিক, সো আপনার জন্য জিনিসটা মানে বলা খুব ইজি হবে। অফকোর্স আপনার আনন্দ আসলে কোনটায় বেশি হয়, দেখতে নাকি ক্রিটিক করতে? দেখতে, ডেফিনেটলি দেখতে। হ্যাঁ, বিকজ আসলে ক্রিটিকের কাজটা এতদিন ধরে করে এখন মানে সব সময় সিনেমাটা মাথা দিয়ে দেখতে ইচ্ছা করে না, মাঝে মাঝে জাস্ট মনে হয় আমি এটা ফিল করি আর কিছু না। আচ্ছা, আপনি বলছিলেন এলেতে আপনি পড়াশোনা করেছেন, তারপর ইউরোপের বিভিন্ন ফেস্টিভ্যালসে গিয়েছেন। সো আমি বলবো যে সারাউন্ডিংসও একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে যে কোনো হিউম্যান বিং লাইফে। সো আমি একটু জানতে চাই, এমন কোনো সিনেমা আছে যেটা দেখার পর আপনার মনে হয়েছে যে চলচ্চিত্র সম্পর্কে যা ভাবনা ছিল সেটা আমার বদলে গেছে? বোথ সাইড, মানে থাকে না যে ক্রিটিক্যালি চিন্তা করে যে হায় রে কি পড়ছি আর এরা কি বানাইছে, এরকম একটা হয় অনেক সময়। হ্যাঁ, আবার অনেক সময় এটাও হয় যে ও মাই গুডনেস, আমি তো ভাবছি এটা এরকম, বাট ইট ক্যান বি বিয়ন্ড দ্যাট। মানে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? প্রচুর এটা মানে স্পেশালি আপনার ধরেন একদম টপ 4-5টা ফেস্টিভ্যাল যারা, তারা তো প্রোগ্রামিংটা করে এইভাবে করে যাতে করে এরকম সিনেমা আসে যেটা আমরা কোনোদিন দেখিনি আগে, এরকম ধারে কাছেও কোনো সিনেমা দেখিনি।
সো এটা আমার অনেকবারই হয়েছে যে কোনো একটা সিনেমা দেখে মনে হয়েছে যে আচ্ছা সিনেমা এরকমও হতে পারে, এটা একটা। আরটা হচ্ছে যে এরকম সিনেমাও এত ভালো ফেস্টিভ্যালে আসতে পারে, মানে সো এই দুইটাই খুবই রেগুলার হয়। হ্যাঁ, আচ্ছা। আবার আপনার কিন্তু সব ফেস্টিভ্যালের অডিয়েন্সটা যে খুব নাইস তাও না, অনেকে কিন্তু আবার আপনার খুব সিরিয়াস ফিল্ম দেখে আবার হাসতেছে বা উঠে চলে যাচ্ছে, এগুলোও কিন্তু হয়। ওকে, বড় বড় কেন হয় এগুলো, Okay. বার্লিনেও হয় এগুলো। ওকে, ওকে। সো মানে শুধু যে আমাদের মধ্যে এরকম খুব মানে কি বলবো, আমাদের অডিয়েন্সের মধ্যে এরকম খুব মানে সবাই খুব বেশি সেন্সিটিভ সেটা না, কিন্তু এটা আপনার ইউরোপেও এই জিনিসটা খুব রেগুলারলি দেখেছি। আবার আচ্ছা। অনেক ঘুমায় যায় সিনেমা দেখে, সেটাও খুবই কমন। ওকে আপু, আমরা অনেক সময় এটা শুনি না যে আপনি যেটা বলছিলেন যে উঠে চলে গিয়েছে, বা অনেক সময় কিন্তু আমাদের নিজেদের মধ্যেও যখন ক্রিটিসিজম আমরা করি, আমি বলি কি বলো এটা, কেমনে এটা ভালো সিনেমা হইলো, আমার কাছে তো ভালো লাগে নাই, কিন্তু অপর মানুষটার কাছে ঠিকই ভালো লেগেছে, হি ইজ ভেরি ওকে উইথ ইট। আবার অনেক সময় নির্মাতা নিজেই বলে, আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখি, সেটা দেশে হোক দেশের বাইরে হোক ইন্টারন্যাশনালি হোক, যে আমি ভাবি নাই যে আমার সিনেমা এত হিট হবে, আমি আসলে এটা এত বেশি মানে কাজ করি নাই যে এত দর্শক জনপ্রিয়তা পাবে। আবার অনেকেই বলেন আমি অনেক বেশি কাজ করছি, বাট আমার সিনেমা ফ্লপ হবে এটা আমি মানে জীবনেও কল্পনা করি নাই, কারণ সিনেমার গল্প অনেক ভালো। এবং আমরা অনেক ক্রিটিক্সকেও কিন্তু দেখেছি যে এই সিনেমা নিয়ে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন, কিন্তু দর্শক জনপ্রিয়তা ওরকম নাই, সিনেমার হল বুক হয়নি, টিকিট বিক্রি হয়নি। সো আমি আপনার কাছে একটু জানতে চাই যে এমন কোন সিনেমা আছে যেটি আপনি হয়তো বা সমালোচকের চোখে পছন্দ করেছেন কিন্তু সেটা দর্শক জনপ্রিয়তা পায়নি? আমাদের দেশের সিনেমা যদি বলি তাহলে এরকম আসলে হয়নি বলবো, বিকজ হচ্ছে যে যেই সিনেমাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি দেখেছি যে আলটিমেটলি সেটা টিকিট সেলসও মোটামুটি ভালোই নাম হয়েছে। শুনি। এই যেমন আপনার এই যে দর্শক জনপ্রিয়তা, এই যে হলে একদম ঝাঁকে ঝাঁকে মানুষ যাওয়া, যে গত 4-5 বছরের যে ট্রেন্ডটা, আমার শুরুতে হাওয়াটা খুবই ভালো লেগেছিল এবং দেখলাম যে সেটা দর্শকও প্রচুর পরিমাণে গিয়েছে। হ্যাঁ, বা এখন সেম ডিরেক্টরেরই রোহিত এসেছে, সেটাও দেখলাম যে আমারও ভালো লেগেছে, দর্শকও অনেক এসেছে। গত ঈদে আপনার বনলতা এক্সপ্রেস দেখলাম, 1.5 মাস পরে দেখলাম ম্যাটিনি শো, তাও একদম পুরো হাউসফুল যাচ্ছে। সো হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে ভালো মুভিকে অ্যাপ্রিসিয়েট করতে পারে দর্শক, আপনি যদি দর্শককে দূরে ঠেলে না দেন। আমাদের একটা টেন্ডেন্সি আছে দর্শককে এলিনেট করে দেয়া, যে আমার ক্রিয়েটিভ ভিশনে আমি একদমই নড়বো না, আমি আসলে কেয়ার করি না যে দর্শক কি ভাবলো বা না ভাবলো। এরকম অনেক পরিচালক কিন্তু এখনো দেশে আছে। হ্যাঁ, প্রচুর আছে। এবং সেটা আপনি একরকম আপনি হতে পারেন যখন আপনি সেটা নিজের আয়ত্তের ভিতরে আপনার ফাইন্যান্সিংটা আছে, আপনি মানুষের কাছ থেকে সেই সময় এবং সেই টাকাটা ডিমান্ড করছেন না আপনার সিনেমাটা দেখার জন্য, তখন আপনি সেই স্ট্যান্ডে যেতে পারেন। কিন্তু যখন আপনি প্রমিস করছেন যে আমি তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, তুমি এসে দেখো, তখন কিন্তু জিনিসটা আসলে অনেস্ট হয় না। রাখতে হবে। একদম একদম। আপু, আমরা একটু আন্তর্জাতিক জায়গায় যেতে চাই এখন, ইন্টারন্যাশনালি। বাংলাদেশ থেকে আপনি কান চলচ্চিত্র উৎসবে ফিফরেসি জুরি হিসেবে কাজ করেছেন, এবং যদি বলি যে প্রথম অভিজ্ঞতা আপনার কেমন ছিল সেখানে ফিফরেসির জুরি হিসেবে কাজ করা? আচ্ছা, তো 2 বার গিয়েছি, একবার হচ্ছে 19 এবং 24। তো প্রথমবার যখন গেলাম, আমি এত বড় সাইজের ফেস্টিভ্যাল কোনোদিন দেখিনি, এবং এত বড় ফেস্টিভ্যাল আসলে নাই পৃথিবীতে। এর পরেই যেটা বড় ফেস্টিভ্যাল ধরেন বার্লিন, সেটা এর থেকে ধরেন 10 ভাগের 1 ভাগ সাইজ হবে সব মিলিয়ে। ক্যান ইজ হিউজ, মানে আপনি গিয়ে হারায় যাবেন বেসিক্যালি। এবং আপনার এত কাজ, একটা ক্রিটিক, একটা জুরি হিসেবে সকাল 8টার সময়ও স্ক্রিনিং থাকতে পারে, রাত 12টা পর্যন্ত স্ক্রিনিং থাকতে পারে। তারপরে তারপরে যখন তারা আপনাকে কোনো জায়গায় ইনভাইট করবে, আপনি আর যেতে পারবেন না, বিকজ আপনি এত টায়ার্ড। সো এটা একটা আমার শখ ছিল যে এত বেশি খাটাখাটনি একটা ফেস্টিভ্যালে। আর একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম যে মানুষের ইন্টারেস্ট এই ফিল্মগুলোর প্রতি, কারণ অ্যাজ এ জুরি আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, আমরা ঢুকে গিয়েছি একটা স্ক্রিনিংয়ে, কিন্তু একটা স্ক্রিনিংয়ের লাইন কিন্তু ছিল 3-4 ঘন্টা ধরে মানুষজন দাঁড়িয়ে ঢুকেছে। মানে বাইরে যেমন আপনার কোনো একটা বড় একটা প্রিমিয়ারে বড় একটা স্টার আসলে হয়তো এরকম হয়, কিন্তু এমনিতেই জাস্ট সিনেমাটা দেখো, সিনেমাটাই এখানে স্টার। সো ওই জিনিসটা আমার কাছে একটা শখ ছিল। হ্যাঁ, আর একটা জিনিস খুব ভালো লেগেছে যে ওরা যে পরিমাণ আপনার সম্মান দেয়, মানে ম্যাডাম জুরি হয়ে করে ডাকছিল, আমার তো খুব ভালো লাগছিল জিনিসটা। হ্যাঁ, আচ্ছা। এবং আপনার নামের পাশে তো বাংলাদেশ নামটা সবসময় থাকে, সো এইটা কি আপনার জন্য ইমোশনাল লাগে কিনা? খুবই, মানে আমার জন্য এটা এত ইম্পর্টেন্ট, জানেন, আমাদের যখন আমরা 24-এর রেড কার্পেটে হাঁটলাম, তখন তো ওরা নামটা অ্যানাউন্স করে, এবং আমি ওদেরকে বারবার বলছি আমার নামের সাথে আমার দেশটা বলতেই হবে। হ্যাঁ, আমি অনেকবার বলছি ওদেরকে এটা। আপনার চোখ চলচল করতেছে রীতি আপু, মানে এবং গুজবাম্পস হচ্ছে। যতবার আমরা তো আসলে
ক্যান্স নিয়ে তো খুব বেশি দিন হয়নি যে বাংলাদেশ আসলে right. বলবো যে খুব বেশি উৎসাহিত থাকে। Right. আপু আমি যদি বলি আপনার মানে ফিল্ম ক্রিটিক হিসেবে আপনি বললেন 2019-এ আপনি প্রথম গিয়েছিলেন কেন, হ্যাঁ থাকে না যে আমরা আসলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ফিল্ম কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে কিংবা বাংলাদেশিরা যাচ্ছে, এটা যদি ভুল না করি রেহানা মারিয়াম নূর দিয়ে প্রথম আমাদের আসলে ইন্টারেস্টটা তৈরি হলো। রেহানা মারিয়াম নূরে হচ্ছে হ্যাঁ, অফিশিয়াল সিলেকশন হলো, official তার আগে selection আরো হলো। 20 বছর আগে হচ্ছে হ্যাঁ। আপনার মাটির ময়না যখন মাটির গেল, ময়না গিয়েছিল। আমি বলছি এই জেনারেশনটা হ্যাঁ, আসলে হ্যাঁ, কান but- নিয়ে জানলো, right, মানে right, কান চলচ্চিত্র উৎসব আসলে কিছু একটা, হ্যাঁ, বা হ্যাঁ, আমরা আসলে যেখানে আমাদের দেশ নাই সেখানে আমাদের ইন্টারেস্ট নাই, এরকম right, একটা right, ব্যাপার কিন্তু right, আছে। হ্যাঁ। তো আমি একটু জানতে চাই যে বাংলাদেশি সিনেমা গত 3-4 বছরে অনেক বেশি কান চলচ্চিত্র উৎসবে আমরা দেখেছি, অনেক নির্মাতার সিনেমা গিয়েছে, এবং পুরস্কারের আশাটা তো অনেক পরে, কিন্তু গিয়েছে এটাই তো আমাদের জন্য অনেক বড় একটা পুরস্কার। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই জায়গাটা একটু নেগলেন্সি আছে কিনা, বা এই জায়গাটা আমরা পিছিয়ে আছি কিনা, যে আমরা আসলে ভালো কোনো সিনেমা নিয়ে কিংবা কানে এত ভালো ভালো সিনেমা যাচ্ছে, আমাদের দেশের সিনেমা কি পিছিয়ে আছে কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে আছে আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আমাদের যেই রিসোর্সেস অ্যাভেলেবল আছে সেটার তুলনায় আমরা অনেক ভালো করছি। আচ্ছা, হ্যাঁ, কারণ আমাদের তো সিনেমায় তো ওই পরিমাণ ইনভেস্টমেন্ট নাই, ওই পরিমাণ মানুষ নাই, এবং ততগুলো সিনেমাও কিন্তু আমাদের বানানো হচ্ছে না যতগুলো অন্যান্য ধরেন ইন্ডিয়ার রেগুলার ফিল্ম যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া তো কি পরিমাণ সিনেমা বানাচ্ছে ওরা, এবং তাদের ইনভেস্টমেন্টের লেভেলটা কোথায় আপনি চিন্তা করেন, বা ইউরোপের ওদেরও ইনভেস্টমেন্টের লেভেলটা দেখেন, এবং ইউরোপে ওদের গভর্নমেন্টের অনেক বেশি ওরা সাপোর্ট পায় সব কিছুতে, সব ধরনের আর্টিস্টে প্রচুর সাপোর্ট পায় গভর্নমেন্টের। সো ওইটা চিন্তা করলে আমরা আসলে নিজেদের চেষ্টায় এবং অনেক ক্ষেত্রে নিজেদের পকেটের টাকা পয়সা খরচ করে, বাড়ি জমি বেচে কিন্তু আমরা আমরা করছে, অনেকেই করছে কিন্তু। নির্মাতাকে শুনেছি যে আমার মানে ক্যারিয়ারের এখন পর্যন্ত যত ইনকাম ছিল, যত সেভিংস ছিল, আই পুট দ্যাট ইন দিস সিনেমা। আমরা অনেক ইন্টারভিউতে কিন্তু দেখেছি। সো এইটা বাড়ানোর জন্য আপু আমার মনে হয় যে থাকে না শুধুমাত্র নির্মাতা না, আমার মনে হয় যারা আপনার ফিল্ম ক্রিটিক আছেন তারাও যদি লেখা শুরু করেন যে ইট ক্যান বি মোর বেটার দেন ইয়েস্টারডে অর দেন দিস, তাহলে আমার মনে হয় কোনো না কোনো টনক তো নড়া পসিবল। আপনার কি মনে হয়? লেখালেখি তো প্রচুর হচ্ছে, তো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা ইনভেস্ট করবে তারা ইন্টারেস্টেড হবে যদি আমার সেই ইনভেস্টমেন্টটা উঠে আসে। সো এখন যেহেতু আমাদের লাস্ট 4-5 বছর ধরে ইনভেস্টমেন্টটা উঠে আসছে অনেক সিনেমার ক্ষেত্রে, সো আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু বাড়বে, সো সামনে আমাদের দিন অনেক বেটার হবে। সেটা আপনার সরকারি পৃষ্ঠপোষকতা পাক আর না পাক, এখন আমরা বেসরকারি অনেক মানুষকে আগে আসতে দেখি। হ্যাঁ আপু, আপনি এত বড় বড় চলচ্চিত্র উৎসবে গিয়েছেন, বাংলাদেশের সিনেমা নিয়ে নিশ্চয়ই আপনার অনেক প্রশ্ন থাকে আপনার কাছে। ওখানকার যারা স্টাফস রয়েছেন, ওখানকার যারা আপনার কলিগস রয়েছেন, এছাড়া ওখানকার ইন্টারভিউয়ার্স যারা রয়েছেন, তারা সবাই কিন্তু মোটামুটি থাকে না যে দেশটা সম্পর্কে জানে না, নতুন করে আসছে ক্যান্সে, ওদেরও একটা ইন্টারেস্টের জায়গা থাকে তোমরা কি করো, কিভাবে করো। সো সিনেমা নিয়ে কোন প্রশ্নের মুখোমুখি আপনার বেশি হতে হয় বাংলাদেশের সিনেমা নিয়ে? বাংলাদেশের সিনেমা নিয়ে আমি যদি বলি, যখন আমি শুরু করেছি প্রথমে লস অ্যাঞ্জেলেসে যখন কাজ করতাম, ওরা যখন জিজ্ঞেস করতো, সেটা আমি বলবো 15 থেকে 17, ওই সময়টা 2015 থেকে 17, ওই সময় যখন জিজ্ঞেস করতো, আমার আসলে তখন এক্সাম্পল দেওয়ার মতো সিনেমা খুবই কম ছিল যেটা দেখে ওরা রিলেট করতে পারবে। সো গ্লোবাল অডিয়েন্সের জন্য বানানো সিনেমা আমাদের হাতে খুবই কম। মাটির ময়না ছিল আর চাকা ছিল, খুবই খুবই কম। সো এটা একটা জিনিস যে তখন আসলে এক্সাম্পল দেওয়ার মতো ছিল না, কিন্তু এখন যখন আমি যাই তখন আমার প্রচুর এক্সাম্পল আছে। আমার এখন রিসেন্টলি লাস্ট ইয়ারে আপনার স্যান্ড সিটি মাহাদি হাসানের এতগুলা ফেস্টিভ্যালে গেল, সেই নজির আমাদের দেশে খুব কম ছিল। আবার এখন যে রুবায়াত হোসেন আপুর যে ডিফিকাল্ট ব্রাইড, সেটা অলরেডি সেটা ফিনিশ হওয়ার আগেই একদম টপ 5টা ফেস্টিভ্যালে 2টাতে অলরেডি সে সিলেক্টেড হয়ে গিয়েছে। সো মানে আমাদের এখন সাকসেস রেট হিউজ, এবং আমাদের ওরকম দেখানোর মতো ফিল্ম প্রচুর আছে। সো দেশের বাইরে যখন যাই, এখন বাংলাদেশ তো চিনছেই। লাস্ট আমি গেলাম যে সৌদি আরবের ওই আপনার ফিল্ম ক্রিটিসিজম কনফারেন্সে, ওখানে কিন্তু অনেক সিনিয়র ক্রিটিকরা আমাকে এসে তারেক মাসুদের কথা বলছে, তারা ঋত্বিক ঘটকের কথা বলছে। ঋত্বিক ঘটকের কিন্তু আপনার যে তিতা সেটির উত্তর, ওটা কিন্তু আমাদের দেশের সিনেমা, ওটা বাংলাদেশের, ওটা আমাদের দেশের সিনেমা। ওরা এটা জানে এবং ওরা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করে। এবং এটা নিয়ে ওরা মানে এই যে ওরা যে দেখছে আমাদের সিনেমা, দেখার পরে ওদের ক্রিটিসিজমটাও তো আমরা পাচ্ছি, সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি। আপু, আন্তর্জাতিক জুরি হিসেবে কোনো সিনেমা মূল্যায়নের সময় সব থেকে আসলে কঠিন সিদ্ধান্ত কোনটা থাকে? গল্প, অভিনয়, নাকি
নির্মাণ শৈলী? এটা তো নির্মাণ শৈলীর ব্যাপারটা কি যে ফেস্টিভ্যাল যখন একটা সিনেমাকে চুজ করছে তখন তারা নির্মাণ শৈলীটা দেখেই চুজ করে, সো ওদের সবগুলো একটা মোটামুটি একটা লেভেলে থাকে। স্ট্যান্ডার্ডেই থাকে। ওকে। হ্যাঁ, আর গল্প আর অভিনয় ওটা আসলে আমরা আলাদা করে বাছাই করি না, কারণ হচ্ছে যে কোনো বড় ফেস্টিভ্যালে কিন্তু আলাদা ক্যাটাগরি দিয়ে দেয় না যে এখানে 10 মার্কস, ওখানে 10 মার্কস, ওখানে। হ্যাঁ, সো ওরা যেটা করে যে বলবে যে আপনার ওভারঅল সিনেমাটা কোনটাতে ইয়ে লাগছে, ভালো লাগছে, এবং সেটা অনেকখানি ক্রিটিকের টেস্টের উপরে তো ডেফিনেটলি নির্ভর করে। ধরেন এরকম জুরি হয়েছে যখন আমার মানে ধরেন 30-এর ঘরে বয়স এবং আরেকজনের হয়তো 70-এর ঘরে বয়স, এবং বাকি সব জুরিরাই হয়তো 70-এর ঘরে বয়স, এটা আমার প্রচুর হয়েছে। সো তখন টেস্টের একটা বড় একটা ডিফারেন্স হয়ে যায়, যেটা আপনার ধরেন যে খুব নতুন একটা কনসেপ্ট এবং আমি জানি যে এই ডিরেক্টরটা সামনে ভালো করবে বিকজ সে এরকম কনসেপ্টগুলা ইউজ করতে পারছে। ঝগড়া লাগে আপনাদের? ঝগড়া তো লাগেই, মানে বুঝতে পারে না তখন, মানে যে আমি কেন এটা পছন্দ করতেছি বা এটার অ্যাকসেপ্টেবিলিটি কোথায়, এটা বুঝতে পারে না। আপনার ইয়ে থাকে যে এটা ফাইট ডেফিনেটলি করতে হয়। এবং একটা জিনিস হয় কি যে আমাদের বাংলাদেশ হিসাবে ইউরোপিয়ানরা অনেক সময় আমাদেরকে ওই কালচারালি যে আমরা অ্যাট পার ওটা ওরা সবসময় কিন্তু মানতে চায় না। হ্যাঁ, অনেক সময় তাদের ধরে না আমি ফ্রেঞ্চ, আমার টেস্ট অনেক বেটার তোমার থেকে, এই জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন যে আপনার একটা রেশিয়াল সুপিরিয়রিটি একটা ইয়ে আছে ওদের ভিতরে, ধারণাটা আছে। আপু আমি এই জায়গাটাই আসতে চাই, আপনি যেহেতু বলছেনই যে এই যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা রিসেন্টলি কিন্তু অনেক জায়গায় শুধুমাত্র সিনেমা বলবো না, শুধুমাত্র ফেস্টিভ্যাল বলবো না, আমরা আমাদের পাসপোর্ট নিয়েও তো অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছি। আমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছি না, সেটা দেশের বাইরে। কথাই যদি বলি, রিসেন্টলি এয়ারপোর্টের একটা ঘটনা আমরা দেখেছি যে এয়ারপোর্টে সব ধরনের পাসপোর্ট আসলে 5 স্টার হোটেল পাচ্ছে, ফ্লাইট ডিলের কারণে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারীরা মানে এয়ারপোর্টেই আছে। এই ধরনের মানে ফ্রিকশন আসলে আমরা অনেক পাই। আপনার ক্ষেত্রে এই যে আন্তর্জাতিক সমালোচক হিসেবে, যখন আপনি যে বলছিলেন ফ্রেঞ্চ হলে ওর একটা ইগোয়েস্টিক থাকে যে আমি ফ্রেঞ্চ, আমি তোমার থেকে ভালো বুঝি, মানে নারী সমালোচক তো পরে, বাংলাদেশি সমালোচক হিসেবে আন্তর্জাতিক জায়গায় আপনি যখন কাজ করেন তাদের সাথে, তখন আসলে চ্যালেঞ্জটা কতটুকু থাকে? এটা চ্যালেঞ্জ, অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। একটা হচ্ছে যে আমার ওই ফেস্টিভ্যালে যাওয়াটা একটা খুব মুশকিল, যে আপনার সেই যে ভিসা পাওয়ার যে প্রসেসটা, অলওয়েজ এমবাসিতে রিকোয়েস্ট করে ভিসাটা পাওয়া, কারণ ওরা ইনভিটেশন পাঠাবে আপনার একটা প্রোগ্রামের ঠিক 2 সপ্তাহ আগে, প্রত্যেকটা ফেস্টিভ্যাল। এবং আপনি 2 সপ্তাহের মধ্যে আপনি কিভাবে করে, একটা বাংলাদেশি হিসাবে আপনি কিভাবে করে ভিসা অ্যাপয়েন্টমেন্টই তো আপনার পেতে লাগবে আপনার 4 মাস 5 মাস। হ্যাঁ, সো এরকম করে তো আসলে হয় না। ওদেরকে রিকোয়েস্ট করলেও ওরা আসলে বুঝে না যে আমাদের কষ্টটা কোথায়। সো এভরি সিঙ্গল টাইম আমাদের রিকোয়েস্ট করতে হয় এমবাসিকে একটা ভিসার জন্য, এবং যে এমবাসিগুলো আসলে রিকোয়েস্ট নেয় না, যেটা আমার নর্মাল প্রসেসে যেতে হবে, ওটা আমি ধরেই নিই যে ওটা আমি ধরতে পারবো না। হ্যাঁ, যে বড় বড় ফেলোশিপ, হ্যাঁ, এই টাইপের জিনিস আমরা মিস করে যাই জাস্ট বিকজ আমাদের পাসপোর্টের অবস্থা এরকম। এই জন্য যে 7 মাস লেগে গিয়েছে আমার ভিসা দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এবং তারপর আমি ভিসাটা দিয়ে আমি করবোটা কি, আমার প্রোগ্রাম তো শেষ হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের এই একটা সমস্যা তো আছে। আর একটা হচ্ছে যে আপনার বাইরের ক্রিটিকদের যেই পারসেপশন আমাদের সম্বন্ধে, সেটা আমি বলবো যে দিন দিন ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে বা হবে, বিকজ আমাদের রিপ্রেজেন্টেশন যত বাড়বে তত এটা চেঞ্জ হবে। বাট একদম শুরুতে যেটা দেখেছিলাম সেটা আসলেও খুব ডিসহার্টেনিং ছিল, যে ইভেন বাংলাদেশের সিনেমা যখন তারা জাজ করছে, তারা এই ভাবটা নিচ্ছে যে তারা আমাদের থেকে বেশি বুঝে। হ্যাঁ, সো এই জিনিসটা আমাকে খুবই নাড়া দিয়েছিল যখন শুরু করি যখন এই কাজটা, এবং আমি তাদেরকে বোঝাতেও পারতেছি না যে আমি অবশ্যই আমারটা আমি তোমার থেকে ভালো বুঝি। হ্যাঁ, বাট তারা না, আমি মানে অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা। আমাদের দেশের সিনেমা তোমাদের থেকে ভালো হয়, তো আমি তো সিনেমা ভালো বুঝি, একদম আমি যে কালচারটা ভালো বুঝি, ওটা মানতে চাই। এবং আমরা তো দেখি, মানে আপনি সোশ্যালি যখন পোস্ট করছেন সোশ্যাল হ্যান্ডেলে, কিংবা আমরা আসলে ইন্টারভিউজ দেখছি, তখন আমাদের কাছে মনে হয় হ্যাঁ রীতা আপু তো ঘুরছে ফিরছে যাচ্ছে, কিন্তু দ্য চ্যালেঞ্জেস ইউ হ্যাভ টু ফেস ইজ সো মাচ। আমরা একটু গোল্ডেন গ্লোবসেও যেতে চাই। রীতা আপু, আপনার গোল্ডেন গ্লোবসের ভোটিং প্যানেলে যুক্ত হবার খবরটি আপনি যখন পেয়েছেন, তখন আসলে প্রথমে কাকে ফোন কলে জানিয়েছিলেন যে আই গট দিস? হ্যাঁ, আমি তো বাংলাদেশে যখন প্রথম ওপেন হলো যে ইন্টারন্যাশনাল ভোটার নেওয়া শুরু হবে, তখন আমি আসলে প্রথম বছর আমি একাই ছিলাম ওখানে ভোটার হিসাবে। সো ওটা যখন ওরা আমাকে ইমেল করে জানালো, প্রথমবার আসলে বাই ইনভিটেশন ওরা নিয়েছিল ভোটার, যখন ইমেল করে জানালো, আমি তো মানে এটা আমার জন্য একটা রিয়েলি একটা ড্রিম কাম ট্রু, বিকজ
আমি যখন লস অ্যাঞ্জেলেসে কাজ করতাম, আমার কলিগ ছিল হচ্ছে তখনকার HFPA মানে গোল্ডেন গ্লোবসের যে প্রেসিডেন্ট, তার ওয়াইফ ছিল আমার কলিগ। ওকে। হ্যাঁ, so আমি তাদেরকে দেখতাম আসা যাওয়া করছে এবং আমি দেখতাম যে আমার পাশের দেশের মানুষটাও হয়তো বা সেখানকার ভোটার, কিন্তু আমরা না কেন। হ্যাঁ, ওকে। তো তখন আমার একটা ইচ্ছা ছিল। জাগে। সো তারপরে যখন এই পেয়েছি, এই ইনভিটেশনটা পেয়েছি, তখন আসলে মানে মানে ডেফিনেটলি একটা মানে বড় ড্রিম কাম ট্রু। এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকে ডেফিনেটলি জানিয়েছি প্রথমে, আর কলিগদেরকেও জানিয়েছি। আমি তখন ঢাকা ট্রিবিউনের কালচারাল পেজের এডিটর ছিল। ওকে। সো হ্যাঁ, সবাই আসলে অনেক অনেক বেশি খুশি হয়েছে, হ্যাঁ, কারণ খুশি গোল্ডেন হয়েছিল। গ্লোবস তো মানে একটা কি বলবো, এখনো অনেক দূর। আমরা যদি বলতে চাই এভাবে আমরা বলি যে এখনো অনেক দূর, এবং গোল্ডেন গ্লোবস নিয়ে আমাদের জেনারেশন অনেক বেশি এক্সাইটেড থাকে, কি হবে, কার হাতে উঠবে, Right, এটা right. নিয়ে আমরা এত এত নিউজ দেখি, নিউজ হ্যাঁ, করেন, হ্যাঁ, আপনিও নিশ্চয়ই হ্যাঁ, অনেক হ্যাঁ, কলাম হ্যাঁ, লিখেছেন, right. এডিট করেছেন যে না এটা এইভাবে দাও, কিন্তু কখনো নিজে ওখানে বাংলাদেশের নাম পৌঁছে হ্যাঁ, দিবেন, হ্যাঁ, ইটস আ ভেরি বিগ হ্যাঁ, বিগ থিং। আর একটা জিনিস অ্যাড করি এখানে, যে হ্যাঁ। ওই বছরই বাংলাদেশের নামটা আমি কিন্তু ব্যালট পেপারেও দেখেছিলাম ওখানে, গোল্ডেন হ্যাঁ, গ্লোবসের ভোট দেওয়ার হ্যাঁ। ওখানে, এবং সেখানে হচ্ছে হাওয়া কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতেই ওদের ব্যালট পেপারে ছিল, হ্যাঁ। যেটা আমার দেখে খুবই মানে ভালো ভালো লেগেছিল। লেগেছে, যে আচ্ছা। অ্যাক্টিং ক্যাটাগরিতে আছে, ডিরেক্টিং ক্যাটাগরিতে আছে, আপনার বেস্ট ফিল্ম বা সব ক্যাটাগরিতে কিন্তু হাওয়ার নামটা ছিল। একদম। আচ্ছা আপু, আপনি যে ভোট দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশ্বের মানে অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার হুম। গোল্ডেন গ্লোবস, এবং সেখানে ভোট দেওয়ার সময় আপনি কি ব্যক্তিগত পছন্দ এগিয়ে রেখেছেন নাকি পেশাগত বিচার এগিয়ে রেখেছেন? না, পেশাগত বিচার মানে থাকে না ডেফিনেটলি, যে বিকজ সুযোগ যেহেতু পাইছি, হ্যাঁ, যেটা হ্যাঁ। পছন্দ ওইটাই দিয়ে দেই, নাকি না হলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিনেমা একটা আসছে, আমি সবগুলো বাংলাদেশের ওকেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এর পরের বার ওরা বলতো যে তোমাকে আর নিচ্ছি না। এবার আমরা বুঝতে পেরেছি তোমার এজেন্ডা অন্যরকম, তুমি হয়তো বা ওদের কাছ থেকে কিছু একটা পেয়েছো। হ্যাঁ, তো এরকম ওকে। ওইসব ডেফিনেটলি না। পেশাগত দিকটা এগিয়ে রেখেছেন। পেশাগত হ্যাঁ। অবশ্যই, এবং ওরা এটা বলে দেয়, কারণ হচ্ছে ওরা আপনাকে গোল্ডেন গ্লোবস থেকে আপনাকে প্রতি বছর 400-500 সিনেমা দেখতে দেয়। সো 400-500 সিনেমা দেখা তো এত ইজি না, একটা মানুষের পক্ষে সম্ভব না এত সময় দেয়া। সো ওরা বলেই দেয় যে আপনার যেই সিনেমাটা আপনি শুরু থেকে বুঝবেন যে এটা আসলে অ্যাওয়ার্ড পাওয়ার মতো না, সেটা আপনার পুরোটা দেখতে হবে না, বা যেটা আপনার পছন্দ লাগছে সেটা জোর করে দেখতে হবে না। সো এই জিনিসগুলো আগে থেকে ব্রিফ মানে করে আপু, দেয়। মানে গোল্ডেন গ্লোবস এর কথা বলছেন যে ওরা 400-500 সিনেমা পাঠায়, আপনি তো কতগুলো চলচ্চিত্র উৎসব, কতগুলো ইয়ের সাথে জড়িত, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের কথা যদি বলি, ক্যানস যদি বলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি কিভাবে কখন দেখেন সিনেমা? প্রচুর। এটা কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের মানে ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিট বা অ্যাওয়ার্ড সার্কিটের ক্ষেত্রে এটা খুব একটা অন্যায় আসলে। মানে এটা যারা প্রোগ্রামিং এ কাজ করছে বা জুরি হিসেবে কাজ করে তাদের প্রতিও অন্যায়, এবং যারা ফিল্মটা বানাচ্ছে তাদের প্রতিও অন্যায়। মানে একটা মানুষের কাছ থেকে আমি এত কিভাবে এক্সপেক্ট করি যে একটা মানুষ এতগুলো সিনেমা দেখবে। যেমন আমি এই যে ইরানে হচ্ছে ওদের একটা অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল আছে, ওখানে যাচ্ছিলাম, আমার সাথে এআর রহমান ছিলেন জুরি বোর্ডে। তো ওটাতে আমাদের 100 কতটা জানি সিনেমা দেখতে হয়েছিল। হ্যাঁ, সো এইগুলা হয় আপনার, আমাদেরকে এত হিউজ অ্যামাউন্টের সিনেমা দেখতে বলে। বিরক্ত লাগে না মাঝে মধ্যে? কিন্তু না, ইরানের ছবিগুলো এত ভালো ছিল যে সবটা দেখেছি, সবটা কিচ্ছু বাদ দেওয়া যায়নি। ওকে, বাংলাদেশের চলচ্চিত্রে যদি আসি আপু, রীতি আপু, আপনি এত সিনেমা দেখেন, দেশের বিভিন্ন চলচ্চিত্র পরিচালক সিনেমা বানায়, বাংলাদেশে কিন্তু সিনেমার সংখ্যা খুব কম, সেটা আমরা শুরুতেই বললাম। আমি একটু জানতে চাই যে মানে গোল্ডেন গ্লোবসের মানে অভিজ্ঞতা থেকে যদি বাংলাদেশের সিনেমা দেখার কথা বলি, সেখানে পরিবর্তন কি পান, কোনো এসেছে পরিবর্তন বাংলাদেশের সিনেমা দেখার যেই চর্চাটা? হ্যাঁ, ওই যে আপনার যেহেতু আমরা আবার থিয়েটারে যাওয়া শুরু করেছি, সো আমাদের সিনেমা দেখার অভ্যাসটা বাড়ছে, দেশি সিনেমা দেখার একটা অভ্যাস গ্রো করছে, সেটা একটা খুবই ভালো লক্ষণ। অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আমরা শুধুমাত্র মুনাফা হিসাব করি, যে আমি যেই সিনেমা সবচেয়ে বেশি টাকা বানাচ্ছে আমি ঠিক সেরকম সিনেমাটাই বানাবো, তাহলে কিন্তু সব সিনেমা আবার একই রকম হয়ে যাবে। এবং হচ্ছে, হ্যাঁ, অনেক কয়েকটা সিনেমা কিন্তু সেম ঘরানার হয়েছে। হ্যাঁ, এবং চেহারা এত সেম যে একটা থেকে একটা আলাদা করা যাচ্ছে না, এবং আপনি যদি 3-4টা দেখেন আপনি মনেও করতে পারবেন না কোনটা ঘটনা কোনটা সিন কোনটা ছিল। হ্যাঁ, একদম একদম ঠিক তাই। এটা কিন্তু আপু, পরিবর্তন মানে পরিবর্তন আসুক না আসুক, যে কোনো কিছুর তো একটা মানে উইল পাওয়ার থাকে কিংবা শক্তি থাকে। বাংলাদেশের সিনেমারও নিশ্চয়ই কোনো না কোনো শক্তি আছে, সেটা হতে পারে গল্পে, হতে পারে
মানে চলচ্চিত্র যারা নির্মাণ করছেন হুম, তার, হতে পারে যারা স্ক্রিনিং করছেন তার, হতে পারে অভিনেতা অভিনেত্রীর। right. আপনার কি মনে হয় যে বাংলাদেশের, আপনার চোখে বাংলাদেশের সিনেমার সবথেকে শক্তিশালী দিক কোনটা? কি বলবো, আমাদের এত গল্প আছে, বিকজ আমাদের অনেক মানুষ এবং এক একজনের এক এক ধরনের দুঃখ কষ্ট, অনেক ধরনের গল্প আছে। এবং আমাদের হেরিটেজ যদি আপনি চিন্তা করেন, আমরা তো মিশরীয় সভ্যতার মতোই একটা পুরানো সভ্যতা, আমাদের এই এই ভূখণ্ডের যে সভ্যতাটা। তো আমাদের তো শুধুমাত্র আপনার ৭১ বা ৪৭ থেকে আমাদের দেশটা শুরু হয়নি, তার অনেক আগের থেকে শুরু হয়েছে। সো আমাদের গল্প প্রচুর প্রচুর, এবং এটা আমাদের মানে একটা অনেক বড় স্ট্রেংথ। আমাদের কাছ থেকে কিন্তু গল্প নেয়ার জন্য বসে আছে বাইরে, আমরা আমরা দিতে পারছি না ওভাবে করে হয়তোবা। যেমন আমি যদি আবার সেই লস অ্যাঞ্জেলেসের উদাহরণে ফিরে যাই, আমি ক্লাসে একবার হরর ক্লাসে, হরর স্টোরি, আমাদের স্ক্রিন রাইটিং ছিল, তো সব ওই ক্লাসটা ছিল হরর স্টোরি নিয়ে। তো আমাদের টিচার ছিলেন, উনি হচ্ছে অ্যাডামস ফ্যামিলি, বিটলজুস এটার রাইটার, টিম বার্টনের রাইটার আর কি। সো উনার ক্লাসে আমি যখন মানে হরর স্টোরি আমাদের সবাইকে একটা পিচ করতে বললো, তো আমি একটা স্টোরি পিচ করলাম, যেটা হচ্ছে আমার নানি ঘুমানোর সময় এই স্টোরিটা আমাকে বলেছিল, মনে আছে ওটা বলেছিলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না, পুরা ক্লাস থমথমা হয়ে ফ্রিজ হয়ে গেল। হ্যাঁ, মানে ইউ ক্যান মানে ফিল দ্য এনার্জি, যে সবাই মানে ফ্রোজেন হয়ে গিয়েছে সেই ভয়ের গল্পটা শুনে। আর টিচার বলে, তোমার নানি তোমাকে এটা ঘুমানোর সময় ছোটবেলায় বলেছে, মানে হোয়াটস রং উইথ হার। হ্যাঁ, মানে ভয় পাবে তো বাচ্চারা। সো আমাদের ওরকম স্টোরি আছে যেটা শুনে আসলে এরকম ইম্প্যাক্ট গ্লোবাল অডিয়েন্সের কাছে। একটা ব্যাপার, গাঁথুনি একটা ব্যাপার, আপনি নিজেও স্টোরি লিখেন, এবং এই জায়গাটাই আসতে চাই যে আমাদের দেশের মানে এত স্টোরি আছে কিন্তু কেউ লিখছে না, কিংবা ওইভাবে আমরা পাচ্ছি না, এটা কি বড় দুর্বলতার কিনা? এটা তো আমাদের একটা ডিসকানেক্ট আছেই, বিকজ আপনার মানে ফিল্মের পুরা যেই এত বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যে যার কাছে ক্যাপিটাল আছে তার কাছে হয়তো বা গল্পটা নাই, হ্যাঁ, বা তার ইন্টেনশনটা হয়তো বা ভালো না। সো সব মিলিয়ে আপনার একটা গল্পকে একটা সিনেমা হয়ে ওঠার মাঝখানে অনেক যে স্টেপগুলো আছে, সেটা সবার জন্য আসলে অতটা না, মানে ইজি না যাওয়া। সো ডেফিনেটলি আপনার গল্পটা আছে, কিন্তু ওই ডিসকানেক্টটা, যে ক্যাপিটালের সাথে যে আমাদের সংযোগটা, ওটা সবার নাই। আচ্ছা, এখানে কিন্তু সিন্ডিকেট কাজ করে একটা, জানেন কিনা? হ্যাঁ, অবশ্যই জানেন। আচ্ছা, চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পী সবাই এটা নিয়ে কথা বলে, এবং আমরা সবাই শুনি যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। আপনার চলচ্চিত্র সমালোচক হিসেবে আপনার জগতেও কি সিন্ডিকেট আছে? আপনার কি মনে হয়, আপনার কি সিন্ডিকেট হয় কিনা? আপনার সাথে সিন্ডিকেটে পড়েছেন কিনা কখনো? প্রত্যেকটা ক্ষেত্রে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে, সমালোচনার ক্ষেত্রে তো আছে, আপনার অভিনয় ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। বেশিরভাগ দেখা যায় আমরা সিনেমা বানিয়ে ফেলেছি কিন্তু ডিস্ট্রিবিউটই করতে পারছি না, হল পাওয়া যাচ্ছে না, এইসব হিউজ লেভেলের সিন্ডিকেট আছে এখানে, যেটা আপনার অনেক সময় খুব খারাপ ইন্টেনশন থেকেই করা হয়, যে আমি ওর ক্ষতি করতে চাই, বা এরকম আমি ওকে উঠতে দিব না, আমি একাই সব করব। মানে প্রিসাইসলি যদি বলি রীতি আপু, আপনাকে কখনো কোনো সিনেমা সমালোচনা করার সময় নির্মাতা, প্রযোজক কিংবা অভিনয় শিল্পীরা চাপ দিয়েছে কিনা যে প্লিজ যে এটাকে ভালো বলো, ভালো? আচ্ছা, এই সিন্ডিকেটটা হয়েছে আপনার সাথে? আচ্ছা, এইটা তো আপনার ওভাবে করে মানে ডিরেক্টলি তো ওভাবে করে বলে না, কিন্তু খারাপ যদি আপনি লেখেন তাহলে আপনার চিরশত্রু হয়ে যাবে। সো এই জিনিসটা হয়। আমি যখন খুব অনেস্টলি কারোর সিনেমা যখন আমার কাছে মনে হয়েছে যে এটা দর্শকের জন্য ক্ষতিকর, এবং আমি সেটা লিখেছি, তো তখন সেই নির্মাতা বা সেই প্রডিউসারের সাথে সম্পর্ক খুবই খারাপ হয়ে গিয়েছে, সেটা একটা আছে। আবার এরকমও হয়েছে যে আমরা ছাপিয়েছি একটা সমালোচনা সিনেমা বের হওয়ার দিন বা তার পরের দিন, খুব ফ্রেশ থাকতে তো তখন এসে আমাদেরকে সেই রিভিউটা উঠায় ফেলার জন্য বলা হয়েছে, প্রেশার দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বুলিং করেছে। সো এইগুলো আমাদের হয়েছে। আচ্ছা আচ্ছা, রীতি আপু, আমরা একদম অনুষ্ঠানের বলবো যে মাঝামাঝি চলে এসেছি। সো এই সময় যেটা করতে চাই, আপনাকে কয়েকটা নাম দিব পরিচালক কিংবা নির্মাতাদের, সেই নামগুলো উঠানোর পরে আমি একটা করে কোয়েশ্চেন করব, আপনি সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন, আমরা নামগুলো নিয়ে আসি। ওকে আপু, কিছু নাম দিয়েছি এবং কিছু টপিক দিয়েছি, আপনি ওঠানোর পরে আমার কোয়েশ্চেন থাকলে বা আপনার কোনো ক্রিটিসিজম থাকলে আমরা সেগুলো শুনতে চাই। লেটস স্টার্ট। ঋত্বিক ঘটক। ওকে, ঋত্বিক ঘটকের সিনেমা থেকে আজকের বাংলাদেশি নির্মাতাদের সবথেকে বড় শেখার কি জায়গা আছে? ওনাকে বলবো যে খুবই আনকম্প্রোমাইজিংলি অরিজিনাল, ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন সবসময়। সেটা কার কাছে প্রশংসা পেয়েছে সেটা তার দেখার তেমন কোনো বিষয় ছিল না,
এবং পুরো জীবনটা দিয়ে সে সিনেমাটা বানিয়েছে। সো ডেফিনেটলি আমাদের নতুন যারা সিনেমা বানাতে চাচ্ছেন তাদেরকে এই জিনিসটা অ্যাজ আ প্রিকশনও বলবো যে জীবনটা দিয়ে দিতে হবে আপনার এই Okay. লাইনে আসতে গেলে। আপনি হাফ হার্টেডলি কিছু দূর সিনেমা বানালাম আবার কিছু দূর আরাম করলাম এরকম এরকম করে করলে আসলে হবে হয় না, না। ইউ হ্যাভ টু কিপ কন্টিনিউ। রাইট ওকে, পরেরটাই যাই। সত্যজিৎ রায়, আচ্ছা, সত্যজিৎ রায় কমন পড়তেছে। কোন বিষয়টি আজও আপনাকে বেশ মুগ্ধ করে তার? ক্লাস ক্লাস। ওনার কাজের যে ক্লাস, হুম হুম মাই গড, এত টাইমলেস আর এত গ্লোবাল। হুম। সো এটার সাথে আসলে কম্পেয়ার করার মতো Anyone আর্টিস্ট and everyone can connect his works, ঠিক না? অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ। ওকে, আরেকটা উঠে আমরা। আন্তর্জাতিক সিনেমা, আচ্ছা, আন্তর্জাতিক সিনেমা নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ সিনেমা নিয়ে তো আমরা অনেক বললাম যে কতদূর এগুলো, কতদূর এগোচ্ছে, পিছাচ্ছে কিনা। আন্তর্জাতিক সিনেমা কি পিছিয়ে যাচ্ছে? আপনার কি কখনো মনে হয়েছে এই জিনিসটা, বা গল্পের অভাব পড়ছে আন্তর্জাতিক সিনেমায়? এটা কঠিন কোশ্চেন করছি। Yes. অনেক ধরনের তো সিনেমা আছে। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে অনেক চেঞ্জ আমরা দেখতে পেরেছি। আমি হ্যাঁ। যে গত 15 বছর ধরে যে প্রফেশনালি ক্রিটিসিজম করছি তার ভিতরে আমরা একটা প্যারাডাইম শিফট আসলে দেখতে পেরেছি। যে আগে ইউরোপিয়ান বড় ফেস্টিভ্যালগুলো খুব আপনার মানে ওদের জায়গা থেকে নড়তে চেত না, যে আমরা আসলে যেরকম আর্ট হাউস ফিল্মগুলো দেখাতে চাই আমরা এর বাইরে যাব না। কিন্তু আমি যে 19-এও যখন গিয়েছে কেন, তখনও আমি দেখেছি যে একদম নেটফ্লিক্সের খুবই পপুলার জনরা সিনেমা কিন্তু ওদের চলে এসেছে একদম মেইন কম্পিটিশনে। সো ইটস আ চেঞ্জ। ভালোই চেঞ্জ হচ্ছে আপনার Okay. আন্তর্জাতিক। আরেকটা উঠে রাখবো আমরা। মৃণাল সেন, আচ্ছা, মৃণাল সেনের কোন সিনেমা বা সিনেমার কোন বৈশিষ্ট্যটা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? মৃণাল সেনের কাছ থেকে তো আমরা অনেক ধরনের শিক্ষাই নেই। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে উনি সিনেমা মেকিংটাকে একটা কালেকটিভ একটা জায়গায় দেখতেন সবসময়, যে এটা তার একার না, এটা যারা বানিয়েছে তাদের সবার একটা সামগ্রিক একটা প্রচেষ্টা। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা এই যে অটোর থিওরি নিয়ে এই যে আমরা এত বেশি ঘাটাই যে ডিরেক্টর সেই সব, হ্যাঁ, সো এখান থেকে যে সরে আসার, যে এত বড় ডিরেক্টর হয়ে যে তার এই প্রবণতাটা, এটা আমার এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, লাস্ট আমরা আরেকটা তুলি। তারেক মাসুদ। আচ্ছা, তারেক মাসুদের কাছ থেকে আমি যদি বলি, চলচ্চিত্র ভাবনা তার বাংলাদেশের চলচ্চিত্রকে কতটা বদলে দিয়েছে বলে আপনি মনে করেন? কারণ এখন আমরা অনেক আর্টিস্ট থেকে শুরু করে সিনেমা নির্মাতাদের কাছে শুনি তারেক মাসুদ আমার আইডল। সো সে আসলে তার ভাবনা আসলে কতটুকু বদলে দিতে পেরেছে? হিউজ। তারেক মাসুদের ইম্প্যাক্ট আমরা মানে এখনো পর্যন্ত আমাদের জেনারেশন যত অনেক বড় ছিল, আমাদের জেনারেশন আসলে উনাকে ছাড়া আর কাউকে পায়নি যারা আমাদেরকে একটা গ্লোবাল স্বপ্ন দেখিয়েছে এই সিনেমার জগতে বাংলাদেশে। সো উনার কাছে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ ওই ক্ষেত্রে। সো উনি যাদেরকে ইন্সপায়ার করেছে তারা সেই জেনারেশনে কিন্তু এখন আসলে গ্লোবালি এতটা ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, সময় লেগেছে হয়তো 20 বছর, কিন্তু এটা তো লাগে, মানুষের প্রিপারেশনের একটা সময় লাগে। সো ডেফিনেটলি ওনাকে ক্রেডিট দিব যে আমাদেরকে সেই আন্তর্জাতিক স্বপ্নটা দেখানোর জন্য। আচ্ছা আপু, বিশ্ব দরবারে যদি বলি, যারা আসলে সিনেমা নির্মাণ করছেন তাদের মধ্যে কাকে আসলে আপনার মনে হয় যে এনাকে যদি স্মরণ বাংলাদেশের সিনেমার নির্মাতারা করে তাহলে ইট ক্যান বি মোর ইম্প্যাক্টফুল এবং আরো ভালো সিনেমা দেওয়া সম্ভব? এরকম কোনো নির্মাতার নাম মনে পড়ে কিনা এখন মাথায় আসে? আচ্ছা, তো নির্মাতা তো প্রচুর আছে। তো আমাদের দেশে আমি একটা জিনিস মানে সবাইকে বলতে চাই যে আমাদের যে দর্শকরা যে আবার হলে ফেরত যাচ্ছেন, হ্যাঁ, এই জিনিসটাকে যাতে আমরা ইউটিলাইজ করি, আমরা যাতে তাদেরকে দূরে ঠেলে না দিই। আমরা এরকম যদি সিনেমা বানাতে থাকি যে আমি খুব বললাম এটা এই দেশে ওই দেশে অমুক তমুক অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু আমি কখনো আসলে আমার দর্শকের কথা চিন্তা করিনি যে তাকে যে আমি নিয়ে আসলাম ডেকে ডেকে সে আসলে জিনিসটাকে আসলে নিতে পারবে কিনা। হ্যাঁ, সো আমরা দর্শককে ডেকে এনে যেতে হতাশ না করি, এই জিনিসটা কিন্তু কেউ খেলো না, ব্যাপারটা ওরকম এরকম যেন না। বা আমি খাওয়াতেও আসলে চাইনি। হ্যাঁ, কিন্তু আমি খাওয়ানোর জন্য ডাক দিয়েছি। আমি ডেকেছি কিন্তু আমি আসলে খাওয়াতে চাইনি। সো এই ডিলেমাগুলো ক্রিয়েট আমরা না করি। আপু, আমরা গত 4-5 বছরের সিনেমা নিয়ে কিন্তু কয়েকবার করে আসছি, কিন্তু ফেরত গেলাম আবার একই জায়গা থেকে। বাংলাদেশে এখন ফিল্ম ক্রিটিক থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা সবাই, মানে যারা আষ্টে পৃষ্ঠে চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছেন নির্মাণের ক্ষেত্রে, যারা লিখছেনও, শাকিব খান বাংলাদেশের সিনেমার সবথেকে বড় সুপারস্টার আনডাউটেডলি রাইট নাও কারেন্ট সময়।
কিন্তু এই জায়গায় কি আরো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন না? আপনার কি মনে হয়? মানে একা একটা ঘোড়া রেসে চলছে, সেখানে কি জিনিসটা ভালো দেখাচ্ছে কিনা? তার প্রতিদ্বন্দ্বী মানে অনেক বছর ধরে ছিল না, বাট এখন তো আপনার যে সিনেমাগুলো ভালো করছে হলে দেখা যাচ্ছে যে সবটা যে শাকিব খানের একার সিনেমা তাও না, অনেক ক্ষেত্রে আপনার অন্যান্য স্টার স্মল স্ক্রিন থেকেও স্টার এসেছে বা নতুন স্টার এসেছে। একা হয়তো বা শাকিব খানের মতো এত বড় স্টার পাওয়ার তাদের এখনো হয়নি, কিন্তু শাকিব খানও তো একদিনে শাকিব খান হননি, রাইট? সো এদের সিনেমা এখন হিট করছে, কদিন পরে তাদের ওই স্টার পাওয়ারটা হতে পারে। বাট এট দ্য সেম টাইম একসাথে যদি অনেকগুলো স্টার থাকে তখন কিন্তু একটা স্টার এত বেশি ব্রাইটলি জ্বলে না। সো শাকিব খান যেহেতু একা ছিল সেহেতু তার ব্রাইটনেসটা অনেক বেশি চোখে পড়েছে, বাট এখন অনেকেই আসলে একটু একটু করে উঠছেন, অনেক ক্ষেত্রে এনসেম্বল ক্যাস্ট থাকছে, সেখানেও সিনেমাটা ভালো করছে। সো হ্যাঁ, সামনে আমরা পাবো আরো কিছু বছর ওয়েট করলে। ওকে, সো অ্যাজ আ ক্রিটিক আপনি বলছেন যে আমরা শাকিব খানের প্রতিদ্বন্দ্বী পাবো কিছু বছর সামনে। ততক্ষণে শাকিব খান তো রিটায়ার করে যেতে পারে, কে জানে। আচ্ছা, একজন তারকার জনপ্রিয়তার একজন অভিনয়ের অভিনয় ক্ষমতা যদি আমরা মানে আপনাকে বলতে বলি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আপনি কি বলবেন? ডেফিনেটলি অভিনয় ক্ষমতা। আর আপনার সবসময় কিন্তু মানে স্টারডম দিয়ে মানুষকে আপনি হলে ডেকে তাকে খুশি করতে পারবেন না আপনার সেই অভিনয় শৈলীটা যদি না থাকে। হ্যাঁ, সো আপনার একটা ফিচার ফিল্ম যখন আপনি বের করছেন তখন অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য একটা স্টার পাওয়ার লাগে, একটা ম্যাসিভ অ্যামাউন্টের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য। বাট তার সেই অভিনয় শৈলীটা না থাকলে তো হচ্ছে আপনি মানে খোলসটা আছে কিন্তু ভিতরে সাবস্টেন্সটা নেই। সো ডেফিনেটলি আপু, আপনি এতগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন জুরি হিসেবে, ক্রিটিক হিসেবে, আমি তো জানতে চাই যে আরো কোনো জায়গায় যাওয়ার আপনার ইচ্ছা আছে কিনা, বাকি আছে কিনা, কিংবা স্বপ্ন আছে কিনা? ফেস্টিভ্যাল তো ডেফিনেটলি এখনো অনেকগুলোতে যাওয়া বাকি আছে, হোপফুলি আস্তে আস্তে যাব। আর অ্যাট দ্য সেম টাইম আমি তো একটু ডিরেকশন শুরু করছি, সো সেটা হয়তো বা সামনের বছরের শুরুর দিকে শুটিং করে ফেলবো। আর আমি কিছু বই পাবলিশ করছি, আমার একটা বুক লঞ্চ আছে এই 19 তারিখে আপনার আলিয়াস প্রসেসে 7টার সময়। সো আমি দর্শকদেরকে ওখানেও ইনভাইট করে রাখতে চাই। সো এগুলা কাজ আমি ক্রিটিসিজমের পাশাপাশি করে যাচ্ছি। আশেপাশে সিনেমাও দেখছে, একটা মানুষ বইও লিখছে, একটা মানুষ আবার চলচ্চিত্র নির্মাণও করছে, এটার জন্য আসলে কতটুকু এনার্জি দরকার হয়? আচ্ছা আচ্ছা, এটা আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, এনার্জি থেকে হচ্ছে আপনার একটু পাগল হতে হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব বেশি যদি আপনি নরমাল মানুষ হন তাহলে এই লাইনে সম্ভব না। আচ্ছা থাক, পাগলামিতে থাকুক আপনার। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আয়নায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ হলো, আমরা যারা দর্শক থাকেন তাদেরকেও একটু রিলিফ দিতে চাই এবং যারা গেস্ট থাকেন তাদেরকেও একটু রিলিফ দিতে চাই একটা গেম খেলে। কারণ এতক্ষণে এত কথা বলেছি আমরা, অনেকেই মানে ওই যে পাগল পাগল হয়ে গেছে। আচ্ছা, ওয়ার্ড ড্রপ খেলবো আমরা। মানে আমি একটা ওয়ার্ড বলবো, ওইটা ড্রপ হবে, তারপর আপনি ওই ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড বলবেন। যেমন যদি বলি দুধ, সাথে সাথে আসবে ভাত কিংবা আম, এরকম। মানে আমার মাথায় কোন ওয়ার্ডটা আসতেছে সেটা। হ্যাঁ, ওকে। কান চলচ্চিত্র উৎসব, হিউজ। ওকে। গোল্ডেন গ্লোবস, প্রেস্টিজিয়াস। ওকে। ফিফরেসি, ওকে। এক্সপ্রেশন দিয়ে, ওকে। বাংলাদেশের সিনেমা, অনেক সম্ভাবনাময়। ওকে। শাকিব খান, মেগাস্টার। ওটিটি, ফিউচার। আচ্ছা। চলচ্চিত্র সমালোচনা, কঠিন। ওকে। ওকে, একটা দিস অর দ্যাট খেলি। আচ্ছা, আমি দুইটা বলবো, যে কোনো একটা ইউ হ্যাভ টু সিলেক্ট। সিনেমা নাকি ওটিটি? আচ্ছা, সিনেমা এখন। ওকে। হল নাকি মোবাইল? হল, কারণ মোবাইলে তো এখন আমরা সিনেমা দেখি। পলিটিক্যালি কারেক্ট অ্যানসার দিচ্ছি আপনাকে। হ্যাঁ, বাংলা নাকি আন্তর্জাতিক সিনেমা? বোথ। ওকে। গল্প নাকি অভিনয়? গল্প। ওকে। কমার্শিয়াল নাকি আর্ট ফিল্ম? মিডল। হবে না, এইবার তো ধরা পড়ে গেছি। ওকে। কান নাকি বার্লিন? আমার কাছে বার্লিনের একটা খুব মানে কি বলবো, বার্লিন ইজ ক্লোজ টু মাই হার্ট বিকজ আমি এখানে যে ট্যালেন্টস প্রোগ্রামে ছিলাম, তো ওরা আমাকে অনেক খাতির করে। ওকে, ঠিক আছে। একা সিনেমা দেখা নাকি বন্ধুদের সঙ্গে দেখা? আমি মানুষের সাথে দিতে পছন্দ করি, সেটা বন্ধু হোক বা আননোন পারসন হোক, বাট একা দেখতে একটু আনকমফোর্টেবল লাগে। একা তো যে জাজিং এর জন্য দেখতে হয় তো সারাক্ষণ, তো ওইটাকে আর সিনেমা মনে হয় না, ওটা কাজ মনে হয়। আচ্ছা, সমালোচনা নাকি নির্মাণ? এনিথিং ক্রিয়েটিভ, সেটা যে সমালোচনা যদি ক্রিয়েটিভ হয় তাহলে সেটা,
কিন্তু আচ্ছা। এটা যদি শুধুমাত্র এক ধারসে মানে অর্থোডক্স রাইটিং হয় তাহলে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কিছু ভাইরাল প্রশ্ন আছে আপনার জন্য, সেগুলো একটু করতে চাই। বাংলাদেশের সর্বকালের সেরা চলচ্চিত্র আপনার কাছে কোনটি? একটি নাম বলুন। পথের পাঁচালী। ও পথের বাংলাদেশ, পাঁচালী, হ্যাঁ। ওটা তো আরেকটা ঝামেলা হয়ে গেল। সেটা তো আমাদের আবার দেশ ভাগের পরে। মাটির ময়না। হ্যাঁ হ্যাঁ, মাটির ময়না ডেফিনেটলি। ওকে, বাংলাদেশের সবথেকে আন্ডাররেটেড নির্মাতাকে? এখন পর্যন্ত আপনার তৌকির শায়েক বলবো। ওকে ও তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। ওকে, উইংস মিলবে। হ্যাঁ খুবই ওকে, তাড়াতাড়ি। বর্তমান প্রজন্মের সবথেকে সম্ভাবনাময় নির্মাতাকে? আদনান আল রাজীব। ওকে, আরো বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য কোন অভিনেতা কিংবা কার অভিনয়? অভিনেতা চঞ্চল চৌধুরী সবসময় খুবই মানে ভালোই দেখেছি ওনাকে। কোন সিনেমাটাকে আপনার মনে হয় অতিরিক্ত প্রশংসিত, এত প্রশংসা পাওয়ার যোগ্য না? আচ্ছা, এটা আমাদের কিছু ক্লাসিক্সে ফিরে যেতে হবে, বাট আমি হুম। পার্টিকুলারলি কারোর নাম নিতে চাচ্ছি না। আচ্ছা, বাংলাদেশের সিনেমায় সবথেকে বেশি কি প্রয়োজন? ভালো গল্প, ভালো নির্মাতা নাকি ভালো প্রযোজক? আমাদের আসলে এখন ভালো গল্প দরকার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, চলচ্চিত্র সমালোচক হিসেবে কি কখনো নিজের কোনো মতামত নিয়ে পরে রিগ্রেট করেছেন? মাঝে মাঝে অনেকে অনেক প্রশংসা করেছি, যেটা আমি পরে আসলে দেখেছি যে না, ঠিক হয় না। একটু বেশি প্রশংসা করে ফেলেছি। কারণ কি আমরা বলি না অনেক সময় রীতি আপু যে একবার দেখছি, ওকে ফাইন, দ্বিতীয়বার দেখার পর একটু ইনভলভমেন্ট হয়েছে, বাট আপনার তো সমালোচক হিসেবে আসলে এতবার একটা সিনেমা দেখার সুযোগ নাই, হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যাঁ, একবারই একবারে, সবকিছু একবারেই ফিনিশ আপ করতে Right, হবে। right, হ্যাঁ। সো ওই প্রেশারটাও নিশ্চয়ই থাকে যখন হুম, আপনি হুম, হুম, আসলে হুম, সমালোচনা হুম, করেন। এবার আপনি বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে কি প্রশ্ন করেন? ও আচ্ছা, এখন হুম যে চুল পেকে যাচ্ছে। কোথায়? সিনেমা দেখতে দেখতে চুল পেকে গেল হ্যাঁ, এরকম হ্যাঁ, বলে হ্যাঁ, নাকি মা অনেক সময়? হ্যাঁ না, আমার আচ্ছা আয়নার সামনে খুব বেশি যে যাওয়া হয় দাঁড়ায় এরকম থাকি না? সেরকম না। হ্যাঁ, আহ, নিজেকে যখন নিজে মানে অনেক বেশি প্রশ্ন করি আসলে, যে আমি আসলে সামনের দিনগুলোতে কি করতে চাই। হুম, হ্যাঁ, তো আমার মোটামুটি এরকম একটা খুব রিসেন্টলি আমি একটা মেডিটেশনের করেছিলাম, ভিপাসনা, যে হুম। 12 দিন কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছাড়া। ওকে, আহ, কিন্তু সিনেমা একটা তো জায়গায়। দেখেছেন? না, কিচ্ছু না, কোনো কিছুই ধরনের দেখেননি? ফোন নাই, ল্যাপটপ নাই, Wow. নাথিং। ওয়াও, সো Deviceless? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Wow. সো ওই সময় আমার আসলে নিজের Realizations ক্ল্যারিটি এসেছে এসেছে। যে সামনের 20 বছর আমি কি করতে চাই যদি বেঁচে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ। ইতি আপু, আমাদের অনেক ভালো লাগলো আপনি আসলেন এবং আপনার কাছ থেকে অনেক নতুন কিছু জানলাম। এবং ওই যে শুরুতেই যেটা বললাম, আমরা আসলে ভীষণ গর্বিত যে আপনার সাথে সাথে আমরাও আসলে যাই যে কোনো আন্তর্জাতিক জায়গায়, আমাদের দেশ চায়, দেশের মানুষ চায়। আপনার আয়নার আজকের এপিসোডে এসে কেমন লাগলো এবং দর্শকদের কিছু বলার আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ আমাকে আনার জন্য। খুব ভালো লেগেছে আপনার সাথে এতক্ষণ গল্প করে। দর্শকদের জন্য বলবো যে আপনারা ভালো সিনেমা দেখবেন, এবং আমাদের যখন ভালো সিনেমা বের হবে হলে গিয়ে দেখবেন, আর বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। আমরা এখন আন্তর্জাতিক মানের সিনেমা বানাচ্ছি এবং সামনে আমরা আরও ভালো বানাবো। পুরো পৃথিবী আসলে তাকায় থাকবে আমাদের সিনেমা আচ্ছা। দেখার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনি চলচ্চিত্র পরিচালনা করছেন, সেটাও আমরা ক্রিটিক করবো নিশ্চয়ই। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি। এতক্ষণ দেখছিলেন আয়না সিজন 2 এবং আমাদের সাথে ছিলেন আপনাদের ভীষণ প্রিয় এবং ভালো লাগার একজন মানুষ, যিনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন। কিভাবে তার চিন্তা ভাবনা কিংবা তার মননে আসলে তিনি কি ভাবেন সেগুলোও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করেছে। জানি না সেটা কতটুকু ইন্সপায়ার করেছে আপনাদের, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজের বন্ধুত্বকে হারিয়ে ফেলবেন না, নিজেকে প্রশ্ন করতে ভুলবেন না এবং যা যা প্রশ্ন আছে সব করে ফেলুন। দেখবেন রীতি আপুর মতো নিশ্চয়ই আপনার 20 বছর না হোক 5 বছরের ক্ল্যারিটি তো নিশ্চয়ই পাবেন। আগামী সপ্তাহে আরও একবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, যারা সাধারণ থেকে হয়ে উঠেছেন অসাধারণ। সে পর্যন্ত ভালো থাকুন 21 টেলিভিশনের সাথে। শুভরাত্রি।